সরকারের কম্বো অফার আছে, আমাদের মন্ত্রী পরিষদের বা আপনার স্বরাষ্ট্র পরিষদের কম্বো অফার আছে, আইনের আওতা প্লাস জেল প্লাস খাওয়া দাওয়া, এটা কম্বো অফার। এবং সেটা লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি হিসাবে অফিসিয়ালি দেখানো হয়েছে। কিন্তু থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের কয়লা ভাইপো, চোর ভাইপো পকেটে। প্রত্যেকটা পৌরসভার, প্রত্যেকটা কর্পোরেশনের, প্রত্যেকটা ওয়ার্ডে যদি কোনো রকম ইলিগাল কনস্ট্রাকশন বা যদি কোনো রকম ইলিগালিটি থাকে, সে নাম তার যাই হোক না কেন, সে রেয়াত পাবে না, তাকে রেয়াত করা হবে না। You're watching News India One. Stay informed. Stay ahead. এখন আবার উনি বলছেন যে দিল্লি দখল করবেন। ঘেন্না বোধ হয় না? ব্যাপারটা কি, ওনার নাম নিতে ওনার কোনটা হয়? কারণ মানুষ দেবতার নাম তো সহজে নেয় না, আর মানুষ যখন বিপদে পড়ে তখন দেবতার মানে শরণাপন্ন হন। তো উনি যখন এখন বিপদে পড়ছে তখন উনি এরকম নাম নিতে ঘেন্না হয়, তো বলবে, খুব স্বাভাবিক। চোরেরা কখনো সাধুর নাম নেয় না, খুব স্বাভাবিক। চোরেরা কখনো দেবতার নাম নেয় না, এবং চোরেরা কখনো, আপনি দেখেছেন রত্নাকর বাল্মীকি মুনিকে আপনি ওই শিবের নাম নিতে? সে তো যখন মুনি হয়েছে তখন আলাদা ব্যাপার, কিন্তু যখন ডাকাত রত্নাকর দস্যু ছিল তখন সে শিবকে ভয় পেত বা শিবকে পছন্দ করতো না। কোয়াইট ন্যাচারাল, ইতিহাসের সাক্ষী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি টিভিটা যেটা কলকাতা পুলিশেরই টিভি, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয়। আর সবথেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা রেসিডেন্সিয়াল জোন হিসেবে রেজিস্টার্ড নয়, ওটা কমার্শিয়াল জোন হিসেবে রেজিস্টার্ড, এবং সেটা লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি হিসাবে অফিসিয়ালি দেখানো হয়েছে। কিন্তু থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের কয়লা ভাইপো, চোর ভাইপো। হচ্ছে দুটো ডিফারেন্ট, মানে আপনি যদি খুব, মানে আমি যদি খুব স্পেসিফিকভাবে বলি, আপনি যদি কোনো জিএসটি নাম্বার বের করেন, তার অ্যাড্রেস প্রিমাইসেস লাগে। তো আপনি এক অ্যাড্রেসে জিএসটি নাম্বার, আরেক অ্যাড্রেসে আপনি বিজনেস করছেন, সেটা যেমন ইললিগাল, ঠিক সেরকম কোনো কমার্শিয়াল প্লট নামে রেজিস্ট্রি করি একটা কোম্পানির নামে, কিন্তু সেই প্রপার্টিটাকে তুমি রেসিডেন্সিয়াল করে নিজের মতো করে নিজে থাকছো, সেটাও বেআইনি। ঠিক এই বেআইনি কাজটা করেছে, এবং সেই জমি হস্তান্তর বা জমি নেওয়া এবং বাড়ি তৈরি করা, এর মধ্যেও যে মানে মানুষকে ভয় দেখিয়ে জমি হস্তান্তর করে নেওয়া, বাড়ি কিনে নেওয়া, এবং কোনো রকম কোনো 4 ফুট বা মিনিমাম যে জায়গা না ছেড়ে একটা পাঁচিলের সাথে আর একটা পাঁচিল সাঁটিয়ে তুমি ওখান থেকে যে গার্ডলাইন মানে বাউন্ডারি ওয়াল করছো, যেটা সম্পূর্ণ বেআইনি। তো সেই জায়গাটা যখন বেআইনি হয়েছে, তাহলে বেআইনি কাজ যদি হয় তাহলে সেখানে বুলডোজার চলবে, এবং এই সরকারের বা আমাদের পরিষদের পরিষ্কার সিদ্ধান্ত যে ইলিগাল কনস্ট্রাকশনের ওপর বুলডোজার চলবে, সে তুমি যেই হও না কেন। আমি আবার বলছি যে নেম প্লেট দেখে বিল্ডিং কনস্ট্রাকশন ভাঙা হবে না, এবং এই সরকারের তরফ থেকে বা রাজ্যের বা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে সামনে যে ব্যক্তি আছে তার নেম প্লেট দেখে নয়, তার কাজের ভিত্তিতে তার খতিয়ান, তার স্টেপ মানে আমাদের যে স্টেপ নেওয়া তার কাজের ভিত্তিতে। সেই ইলিগাল কাজ করেছে, সে হুয়েভার, সে এমপি হোক, সে রাজ্যের কয়লা ভাইপো হোক, সে এক্স চিফ মিনিস্টারের ছেলে অথবা ভাইপো বা নিজে এক্স চিফ মিনিস্টার হোক, তাতে এই সরকার বা এই পরিষদ রেয়াত করবে না। কারণ ভারতের সংবিধান, ভারতের আইন বা ভারতে আপনার কর্পোরেশনের আইন সেই ছাড় কাউকে দেয়নি। তো সেই বাবা যোগী আদিত্যনাথের রায়ে জনগণের জনাদেশে যে সরকার বসেছে, সেই সরকার করাপশান, ইললিগ্যালিটি, তারপর আপনার উইমেন সেফটি এবং পাবলিক সেফটিতে জিরো টলারেন্স। তো তার ভিত্তিতে দাঁড়িয়ে যখন এই পরিষদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাননীয় শুভেন্দু অধিকারীকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছে, এবং সেই কাজ আমরাও করছি, এবং আমাদের দপ্তরকে আমাদের টিমকেও করতে বলেছি যে কোনো প্রেশারাইজড কিছু হবে না। যখন আমাকে প্রথম পুরসভার দায়িত্ব নিই এবং প্রথম গত শুক্রবার আমি যখন মিটিং করি, তখন পরিষ্কার যিনি এখন কমিশনার আছেন নীতা পাণ্ডে ম্যাডাম, উনি তখন বলেছিল যে স্যার আমাদের কাজ করতে আমরা করতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু কাজের স্বচ্ছন্দ আমরা বোধ করছি মনে হচ্ছে অ্যাটমসফিয়ার দেখে। কিন্তু যদি স্যার পলিটিক্যাল প্রেশার আসে তখন কি করা যাবে? তখন আমি পরিষ্কার বলি, পলিটিক্যাল প্রেশার আমাদের ওপর ছেড়ে দিন, মিডিয়া পলিটিক্যাল প্রেশার আমরা বুঝে নেব। আপনারা যখন যে পকেটে গন্ডগোল হবে পুলিশকে স্টেপ নিতে বলবেন,
পুলিশকে যা ইনস্ট্রাকশন দেওয়ার সেটা আমাদের তরফ থেকে দেওয়া হবে। পুলিশ পুলিশের মতো কাজ করবে। আর পুলিশকে বলা হয়েছে আপনার পোশাকের ভেতরে আপনি মানুষটা কি, আপনার যে চাকরির সত্তা, যে শপথ আপনি নিয়েছেন সেটা পালন করবেন। রং দেখবেন না, আপনারা আপনাদের মতো কাজ করুন। কোনো বিজেপির নেতার ফোন এলে আপনি আমাকে ফোন করবেন। সমস্ত কনস্ট্রাকশনের ব্যাপার দেখি তাহলে চলবে। এখানেও চলবে। কলকাতা কর্পোরেশন ধরা হয়েছে, কলকাতা কর্পোরেশন এরিয়া ধরা হয়েছে। খালি বললাম তার 10 থেকে 12টা দিন সময় দিন, আপনারা দেখতে পাবেন কি হতে চলেছে। সবে তো কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ধরা হয়েছে, এবার একাধিক পৌরসভা বাকি আছে। আমি একাধিক পৌরসভার চেয়ারম্যানদের সাথে বসবো না, আমি বসবো পৌরসভার যিনি কমিশনার আছেন বা পৌরসভার যিনি দায়িত্বে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, তাদের সাথে আমরা বসবো। আমি নিজে পার্সোনালি ভিজিট করব, প্রত্যেকটা পৌরসভায় গিয়ে ভিজিট করব, ইন্ডিভিজুয়ালি ইন পার্সন ভিজিট করবো এবং তাদের সাথে মিটিং করব। তাদের সাথে মিটিং করে যা স্টেপ নেওয়ার ওখানে জিরো ডাউন করবো। প্রত্যেকটা পকেটে, প্রত্যেকটা পৌরসভার, প্রত্যেকটা কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে যদি কোনো রকম ইলিগাল কনস্ট্রাকশন বা যদি কোনো রকম ইলিগালিটি থাকে, সে নাম তার যাই হোক না কেন, সে রেয়াত পাবে না, তাকে রেয়াত করা হবে না। পরিষ্কার কথা, ইলিগাল কনস্ট্রাকশন হবে, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কারণ 2 মাস পরে বর্ষা আসছে, জল পাস করার জায়গা নেই। পুকুর বুঝিয়ে, নালা বুঝিয়ে, ড্রেন বুঝিয়ে, মাঠ বুঝিয়ে বিল্ডিং করার দিন শেষ। যারা করেছে সেই বিল্ডিংকে আবার মাঠে কী করে পরিণত করতে হয় ইলিগাল কনস্ট্রাকশনকে, সেটা এই সরকার জানে, এই দপ্তর জানে। আমরা 4 ফুটের রাস্তায় কাউন্সিলর থেকে শুরু হয়ে বড় চেয়ারম্যান, এমএলএ এবং মন্ত্রী এবং সর্বোপরি আপনার ওই 188 শান্তিনিকেতন, আলটিমেট জায়গাটা ওটা। এটা একটা নেক্সাস চলেছিল, এই র্যাকেট চলেছে, এই টোটাল র্যাকেট, মানে মিনিমাম লেভেল থেকে ম্যাক্সিমাম লেভেল। এই যে জিনিসটা, এই জিনিসটাকে ভেঙে দেওয়া, এই বাইনারিটাকেই ভেঙে দেওয়া হয়েছে। এই সরকার এসে প্রথম কাজটাই করেছে এই বাইনারিটাই ভেঙে দেওয়া। এই যে রেড চার্ট, আমরা যখন সাধারণ মানুষ, আমরা কোনো রেস্টুরেন্টে বা কোথাও যদি খেতে যাই, প্রত্যেকটা জিনিসের একটা রেড চার্ট থাকে, যে ধরুন আপনি অমুক মেনুতে অমুক ডিশ খাবেন, কম্বো অফার, এই সমস্ত থাকে। আমাদের সরকারের কম্বো অফার আছে, আমাদের মন্ত্রী পরিষদের বা আপনার স্বরাষ্ট্র পরিষদের কম্বো অফার আছে, আইনের আওতা প্লাস জেল প্লাস খাওয়া দাওয়া, এটা কম্বো অফার। এবার ওই সরকারের কম্বো অফার কী ছিল সেটা ওই সরকার বলতে পারবে। তবে ওই সরকারের রেট চার্ট ছিল কাউন্সিলর লেভেলে এত টাকা, চেয়ারম্যান লেভেলে এত টাকা, এমএলএ লেভেলে এত টাকা, মন্ত্রী লেভেলে এত টাকা। এই নেক্সাসটা, বাইনারিটা যখনই ভাঙা হয়েছে, ঠিক তখনই এই কাউন্সিলরদের মানে গণ ইস্তফার হিড়িক উঠে গেছে। কেন? কারণ তারা জানে অ্যাপ্রুভাল আমরা দিয়েছিলাম, আমরা রেকমেন্ড করেছিলাম। এই যে অ্যাডমিনিস্ট্রেশন সেকশনগুলোর সাথে আমরা বসছি, এই অ্যাডমিনিস্ট্রেশন সেকশনগুলোর সাথে বসার পরে যে নামগুলো উঠে আসছে, সেই নামগুলো ইস্তফা দিচ্ছে হাফ ছেড়ে বাঁচার জন্য, যাতে তারা ওই এনকোয়ারির মধ্যে না পড়ে। এবং তার ভিত্তিতেই দেখবেন এই দেবরাজ, অদিতি মুন্সির মতো লোকেরা কোর্টে ছুটেছে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমি আশঙ্কা করছি। এই আশঙ্কাটা দরকার ছিল এবং এই আশঙ্কাটা আগামী দিনে আরও বাড়বে, প্রবণতা আরও বাড়বে। আপনারা বিগত দিনে সজল ঘোষ মহাশয় আপনারা দেখেছেন বরানগরে, যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে তাদের পার্টি অফিস পুনরুদ্ধার এই সরকারের এমএলএ করেছে। তো বিগত দিনে আপনারা সেটা দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইলিগাল কনস্ট্রাকশন এবং তাদের ভয়টা ধরিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনের প্রবণতা আরও বাড়বে, তারা গ্রেপ্তারের আশঙ্কা করছে। প্রাণ সংশয় কিন্তু হচ্ছে না এবং হবেও না, আমরা প্রাণ সংশয়ে বিশ্বাস করি না। এই বৈষম্য চট্টোপাধ্যায় এনার স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে পুর দপ্তর, যেহেতু তার সাথে একটা রিলেট থাকে, প্লাস কনজিউমার কোর্ট বা কনজিউমার ফোরাম যেটাকে আমরা বলি। তো তার ভিত্তিতে কমিশনারের গায়ে হাত পড়বে, সেটা আমি কখনো টলারেট করব না। শুধু পুর দপ্তর কেন, যে কোনো পর্যায়ে, যে কোনো জায়গার সচিব বা একটা পুলিশের এসআই লেভেলে যদি কারোর গায়ে হাত পড়ে, তাহলে সেখানে পুলিশ তার যোগ্য জবাব দেবে এবং সেই দপ্তর যোগ্য জবাব দেবে। এখন এই খবর আমার কাছে আসে, আমি পুর নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়ের সাথে ফোনে কথা বলি এবং ফোনে কথা বলার পর আমরা দুজন ডিসিশন নিই যে ওনাকে বলতে যে উনি থানায় অভিযোগ দায়ের করবে। তথাকথিত সেইভাবে আমরা ইনস্ট্রাকশন দিই ম্যাডামকে যে আপনি থানায় কমপ্লেন ফাইল করুন, পুলিশের কাজ করবে। এবং আমি কিন্তু গড়িয়াহাট পিএসের আইসিকে এখন পর্যন্ত কোনো ফোন করিনি, প্রয়োজন পড়েনি, কারণ পুলিশের কাজ ভালোভাবে করছে। পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে। আমরা বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, যখন কসবা কাণ্ডে রাজ্য পুলিশ বা কসবা ডিআই অফিসে যখন লাঠিচার্জ করা হয় বেআইনিভাবে, সেই মামলাও আমরা করেছি এই পুলিশের বিরুদ্ধে। কিন্তু তখন আমি একটা কথা বলেছিলাম
যে পুলিশের হাত যদি 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়, ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়, পুলিশ বুঝিয়ে দেবে পুলিশ কী জিনিস। প্রত্যেকটা পকেটে কে ইলিগাল কাজ করছে, কে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে, পুলিশের কাছে সমস্ত রেকর্ড আছে, কিন্তু থেকেও কোনো কাজ করতে পারেনি পুলিশ এতদিন। তার মানে আমি পুলিশ যেমন মানে আপনার খারাপ এটা বলবো না, আবার সব পুলিশ ভালো সেটাও বলবো না। পুলিশের যদি মিসইউজ পাওয়ার করে তার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের আছে, তার দায়িত্ব স্বরাষ্ট্র পরিষদ বুঝে নেবে। ঠিক, তাকেও জেলে যেতে হবে। অবশ্যই একজন অলরেডি অ্যারেস্টেড, যে 2 জন করেছিল গায়ে হাত দিয়েছিল, একজনের নাম আমি নিতে কুণ্ঠাবোধ করি। লোকটার কোনো চরিত্র আছে বলে আমি জানি না, যা রেকর্ড আমি দেখেছি। নেক্সট টু বৈশান্যর চ্যাটার্জি, তো বৈশান্যর চ্যাটার্জি সময়ের অপেক্ষা, আইনের আওতায় আনা, অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে, তাকেও লক আপ করা হবে। কারণ কোনো মহিলার গায়ে হাত দেওয়া, সবথেকে বড় কথা হচ্ছে তিনি একজন কমিশনার পদমর্যাদার অফিসার, তার গায়ে হাত দেওয়া একটা অপোজিট জেন্ডার বা সেম জেন্ডার হলেও গায়ে হাত কেন হবে, এটা কখনোই টলারেট হবে না। এবং তার ভিত্তিতে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উনি হতে পারেন ডেপুটি মেয়র বা ডেপুটি চেয়ারম্যান, হুয়েভার, আমার দেখার দরকার নেই। উনি যেটা যাকে হাত দিয়েছেন তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আজকে যদি ওনাকে টলারেট করা হয় তাহলে আগামী দিনে এইটা শিক্ষা যাবে যে উনি হাত দিয়েছে তাহলে আমরা কেন নয়, আমরাও পারবো। এই বার্তা এই সরকার কখনোই দেবে না। ব্যাপারটা হচ্ছে কিছু আইন আছে তো, যেটা 1960 সালে বা পরবর্তীতে 1950 সালে বা পরবর্তীতে 2008 না 2010 এরকম কিছু একটা আইন আছে, যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্ডার পাস করেছিলেন, তৎকালীন চিফ জাস্টিসের বেঞ্চ থেকেই অর্ডার বেরিয়েছিল। তো তার ভিত্তিতে সেটা হবে এবং সেই আইন এক্সিকিউট হবে, এবং তার ভিত্তিতে কিছু নিয়মকানুন আছে, এবং তার ভিত্তিতে কিছু বয়সের সীমা বা ডাক্তার ক্লিয়ারেন্স, এই জিনিসগুলো টেকনিক্যাল কিছু ম্যাটার আছে। এবং তার ভিত্তিতে একটা কথা বলতে পারি, ধর্মের মতো চলবে, রাজনীতি বা সরকার তার মতো করে চলবে। সেটা কখনো মানে রাজনীতিতে কখনো মানে ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না, আর সরকারের অঙ্গ হতে পারে না। আর সর্বোপরি আমাদের সংবিধান সেকুলার কথাটা বলেছে, তো কে কি খাবেন, কে কি পড়বেন সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তার উত্তর বিকাশদা ভালো দিতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। কারণ সেকুলার প্রমাণ করার জন্য গরুর মাংস খেতে হবে, তাহলেই আমি সেকুলারিজমে বিলিভ করি। আর আমি গরুর মাংস না খেলে আমি সেকুলারিজমে বিলিভ করি না, এই চিন্তাভাবনাটাই তো ভুল। আমি যদি বলি এই চিন্তাভাবনাটাই বেআইনি, তাহলে যিনি গরুর মাংস খেয়েছেন রাস্তায় দাঁড়িয়ে, সে নিজেকে, আমি জানি না উনি নিজেকে সেকুলারিজম বলার জন্য বা সেকুলারিজম এস্টাবলিশড করার জন্য এটা করেছেন কি না। যদি এই দৃষ্টিভঙ্গি থেকে উনি সেকুলারিজম নিজেকে মানে এস্টাবলিশড করার জন্য গরুর মাংস খেয়ে থাকেন, তাহলে বলবো এই দৃষ্টিকোণটাই বেআইনি বা অনৈতিক। বেআইনি বলবো না, ঠিক অনৈতিক। এবার সেটার ভিত্তিতে পাল্টা এটাও হতে পারে তো যে মোহাম্মদ সেলিম মহাশয় উনি খান না কেন। এবার সেটা কি, আমি আগেও বললাম, কে কি খাবে কে কি পড়বে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধর্মের মতো চলবে, রাজনীতির মতো চলবে। এবং মার্ক্সীয় দর্শন বলুন বা বামপন্থা বলুন, পরিষ্কার ক্লিয়ার এজেন্ডা যে ধর্মের মতো, ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। কারণ বিগত দিনে আপনারাও দেখেছেন যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি এখন বর্তমানে নেই মানে প্রয়াত হয়েছেন, রাজ্যের সুভাষ চক্রবর্তী, উনি একাধিকবার কালীঘাট মন্দিরে গেছেন। তাহলে সেই জন্য কালীঘাট মন্দিরে গেছেন বলে হ্যাঁ, পানিশমেন্ট পেতে হয়েছে, কিন্তু ওই যে বললাম তার দৃষ্টিকোণ থেকে সে যেটা করেছে আমি বলবো সেটা 100% ঠিক। মন্দিরে তো আমিও যাই, এই যে আমি আগামীকালই যাব মন্দিরে, আমিও যাই, তার মানে তো আমি সেকুলার নই বা সেকুলারিজমে বিলিভ করছি না বা মার্ক্সবাদী বা বামপন্থায় বিশ্বাস করছি না, এটা কোথাও তো হতে পারে না। মানুষ যেগুলো করছে বা কিছু যারা করছে তারা সেটা ঠিক করছে না। যদি সেটাই হতো তাহলে একাধিক বামপন্থী পরিবার আছে, তারা তো বিয়ে করছেন সিঁথিতে সিঁদুর পরিয়ে বা ধরুন ঘটা করে, রিসেপশান করে বা মানে আপনার মন্ত্র পড়ে থাকলে ধর্মের মতো পালন করতে হবে। রাজনীতি ধর্মের কখনো অঙ্গ হয় না। এটা শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর কথা আমি যদি তাই ভেবে নিই, জ্যোতিবাবু বলেছিলেন বা বিগত দিনে বা তাও প্রমাণিত যে ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। ধর্ম যদি রাজনীতির অঙ্গ হয় তাহলে সেটা দুটো যদি একসাথে চলে সেটাতে ক্ল্যাশ করবে, একটা না একটা সময় গিয়ে ফিকশন বাঁধবেই। আর ফিকশন বাঁধলে যেটা হয় রায়েটের প্রবণতা বাড়বে, যেটা বিগত সরকার করার চেষ্টা করেছিল বিভিন্ন পকেটে। মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন,
রেজিনগর বলুন, বেলডাঙ্গা বলুন, একাধিক জায়গায় হয়েছে যেখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল দিনের বেলায়। এই দৃশ্য কোনো দিন দেখেনি পশ্চিমবঙ্গ, এবং এই দৃশ্য 2011 পরবর্তীতে বেশি দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জ্যোতিবাবু ছিলেন, গোধরার রায়ডে গোটা ভারত জ্বলেছিল, পশ্চিমবঙ্গে কিন্তু আঁচ পড়েনি, কারণ সেই সময় ধর্ম কখনো রাজনীতির অঙ্গ হয়নি।